আসো রেজোনেন্স বুঝবা। রেজোনেন্স হইতেছে তোমার ওই যে যেটা বলতেছিলাম যে ডিলোকালাইজড ইলেকট্রন ঘুরে কিভাবে, মানে বিষয়টা হইতেছে এরকম দেখো, যে আমি যদি বেনজিনকে এইভাবে আঁকাই, আমি তো শুধু গোল্লা দিয়ে আঁকাইতেছি, কিন্তু আমরা তো জানি যে মাঝখানে ডাবল বন্ড দিয়ে আঁকানো যায়, এটা 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 যেমন সত্য, তুমি ডাবল বন্ডটাকে তুমি যদি ঘুরায় দাও, দ্যাট মিনস যেখানে আছে তার জায়গা যদি চেঞ্জ করো, আগে এই জায়গায় ছিল আমি এই জায়গায় দিলাম, আগে এখানে ছিল আমি এখানে দিলাম, আগে এখানে ছিল আমি এখানে দিলাম, এই যে দেখো পাই ইলেকট্রনটা কিন্তু নড়াচড়া করছে, দুইটাই কিন্তু সত্য, এটাও যেমন রাইট এটাও কিন্তু রাইট। তাহলে এখানে ইলেকট্রনের একটা নড়াচড়া হয়েছে, এই নড়াচড়াটাকে আমরা কি বলছি, রেজোন্যান্স বলতেছি। এখন যদি এক এর সাপেক্ষে 2 4 6 এই জায়গাতে ইলেকট্রন ঘনত্ব বাড়ে, তাহলে সেই ক্ষেত্রে সেটাকে আমরা বলবো অর্থপ্যারা। আর যদি 3 এবং 5 নাম্বারে যদি আমাদের বাড়ে, তাহলে সেটাকে আমরা বলবো মেটা। এই যে সামগ্রিক যে বিষয়টা, এটাই হলো আমাদের মূলত হইতেছে রেজোনেন্সের বিষয়। তাহলে আসো আমরা একটু দেখবো, হ্যাঁ, আমরা ওই যে 2 6 4 আর হইতেছে 3 5 এর ব্যাখ্যাটা দেখবো, যেটাই হলো মূলত আমাদের আহ, মানে রেজোনেন্সের বিষয়। ঠিক আছে, মানে এই যে ঘুরতেছে যে ইলেকট্রনটা যে ঘুরতেছে, এটাই হলো রেজোনেন্স বা ডিলোকালাইজড। তাহলে আসলে আমি একটা বিষয় আসলে একটু খেয়াল করি। তাহলে ধরো আমি একটা এক্সাম্পল নিলাম, প্রথমে আমি অর্থপ্যারার বিষয়টা আমি একটু ব্যাখ্যা করবো, হ্যাঁ। অর্থপ্যারা রেজোনেন্স, আমি কিন্তু এখনো বেনজিন প্রিপারেশন পড়াই নাই, হ্যাঁ, পড়াবো, আগে এটাকে একটু শেষ করে দিই, যেহেতু আমাদের হাকেল থিওরিতে ডিলোকালাইজড কথাটা চলে আসছে, এই জন্য আমি একটু এটা আগে পড়ে দিতেছি, হ্যাঁ। তাহলে অর্থপ্যারা রেজোনেন্স, তাহলে ধরো আমি একটা এক্সাম্পল নিলাম, এক্সাম্পল ধরো আমি ফেনল নিলাম, ঠিক আছে। তাহলে ফেনল, তাহলে এই ফেনলের ক্ষমতা কোন কোন জায়গায় আছে, রায়ান কোন কোন জায়গায় সে বসার পারমিশন দিবে বাইরে থেকে কেউ আসলে, ওএস কোন কোন জায়গায় বসার পারমিশন দিবে? হ্যাঁ 2 4 6, তাহলে কিভাবে দিবে সেটা আমরা দেখবো, ঠিক আছে, সেই ব্যাখ্যাটাই আমরা একটু দেখবো। তাহলে অর্থপ্যারা রেজোনেন্সটা আমরা একটু দেখি, একটু খেয়াল করো। এটার জন্য আমাদের কয়েকটা একটু ফিগার রাখতে হবে, কয়েকটা ফিগার বলতে টানা 5টা ফিগার রাখাবো, এইটা বোঝার জন্য, এই ব্যাখ্যাটা বোঝার জন্য একটু খেয়াল করো, হ্যাঁ। তাহলে আমরা একটু ফিগারগুলো এখানে ড্র করি, হ্যাঁ। 5টা ফিগার আমরা এখানে একটু ড্র করব, আমরা 5টা বেনজিন এখানে আঁকাবো। ওকে, আমরা একটু বড় করে আঁকাইতেছি বোঝার জন্য, কিন্তু পরীক্ষার খাতায় হইলে একটু এক লাইনে আঁকানোর চেষ্টা করো, মানে এক লাইনের ভিতরে এই 5টা ফিগার আঁকানোর চেষ্টা করো, মুখস্থ রাখো যে এখানে 5টা ফিগার লাগবে আসলে ব্যাখ্যা করার জন্য, আর কিছুই না। ওকে, তাহলে আমরা বাকি দুইটা একটু নিচে দিলাম, হ্যাঁ। তাহলে আমরা অর্থপ্যারা ব্যাখ্যাটা এখানে আমরা বুঝতে সুবিধা হবে। দেখো, আচ্ছা, তাহলে আমরা ইনিশিয়ালি একটা ফিগার এখানে ড্র করলাম, ওকে। তাহলে ধরে নাও এখানে আমি দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম, আমি আমার মন মতো ফিগারটা, প্রথম ফিগারটা আমি আমার মন মতো নিলাম, আমি ডবল বন্ড এখানেও দিতে পারতাম, এখানেও পারতাম, এখানেও পারতাম, ইচ্ছা তোমার ইচ্ছা এটা, আগেই বলছি দুইটা ফিগারই আসলে সত্য, যেটা দাও। তাহলে এখানে একটা মনে করো ও এসেছে, মনে করো না, আমরা আসলে ব্যাখ্যাটা নিতেছি ফেনলের, তুমি যে কোনো ব্যাখ্যায় কীভাবে ব্যাখ্যা করতে পারবে, ঠিক আছে। দেখো আমরা কি বলছিলাম, অর্থপ্যারা হলো ইলেকট্রন ডোনার, কিছু যদি নাও মনে থাকে তাহলে কি মনে রাখবা, মিথাইল গ্রুপ, এটা তো ইউনিভার্সাল ইলেকট্রন ডোনার, তাই না, ওর ব্যাপারে কিন্তু কোনো সন্দেহ নাই। তাহলে অর্থপ্যারা হলো ইলেকট্রন ডোনার। এখন এই ওইস যদি ইলেকট্রন ডোনেট করে, তাহলে ইলেকট্রন ডোনেট করলে আসলে কাকে করবে করো এখানে কিন্তু, হ্যাঁ রায়ান শুনতেছো? দেখো তাহলে আমরা কি বলতেছিলাম, হ্যাঁ, আমরা বলতেছিলাম যে অর্থপ্যারা সাধারণত আমাদের ইলেকট্রন ডোনার, তাহলে এরা কিন্তু এই বেনজিনকে ইলেকট্রন ডোনেট করবে এবং বেনজিনকে অ্যাক্টিভ করবে, মোর অ্যাক্টিভ করবে, সক্রিয় করবে। তাহলে এই বেটা যদি একে ইলেকট্রন ডোনেট করে, ইলেকট্রন ডোনেট করবে কাকে, এই বন্ডকে, তাই না। যখনই এই বন্ডকে ইলেকট্রন ডোনেট করবে, ব্যাখ্যাটা বুঝো কিন্তু, হ্যাঁ, যেহেতু 5টা ফিগার একটু ঝামেলা লাগতেই পারে, ঝামেলা লাগবে, এটাই স্বাভাবিক, আমারও লাগছিল, একটু মনোযোগ দিয়ে এই জায়গায় 5টা মিনিট একটু কনসেন্ট্রেশন ধরে রাখো, তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এই ও এইচটা ইলেকট্রন ডোনেট করবে, কাকে ডোনেট করবে, আমরা জানি সাধারণত আমাদের ডবল বন্ডের ক্ষেত্রে একটা পাই বন্ড থাকে, একটা সিগমা বন্ড থাকে, ভাঙলে কিন্তু সাধারণত বন্ডই ভাঙে, আবার গড়লেও কিন্তু বন্ডই গড়ে, তাই না, একটা বন্ডের ভিতরে ইলেকট্রন থাকে। তাহলে এই হাইড্রক্সিলেই কিন্তু ইলেকট্রন দিবে, এই বন্ডকে কিন্তু ইলেকট্রন দিবে। আগে সিঙ্গেল বন্ড ছিল, এখন কি হবে, এখন কিন্তু ডবল বন্ড হয়ে যাবে, খেয়াল করো, এখন কিন্তু ডবল বন্ড হয়ে যাবে, ও এইচ।
তাহলে হাইড্রক্সিল যেহেতু এই বন্ডকে ইলেকট্রন দিয়ে দিছে এবং এখানে ডবল বন্ড হয়েছে, তাহলে হাইড্রক্সিল ইলেকট্রন হারাইছে, দ্যাট মিনস এই বেটা পজিটিভ চার্জ হবে। এটা তো স্বাভাবিক, তাই না? তাহলে এই বেটা কিন্তু পজিটিভ চার্জ বিশিষ্ট একটা ফাংশনাল গ্রুপে পরিবর্তন হবে। আচ্ছা একটু খেয়াল করো, হ্যাঁ আমি পাশাপাশি ফিগার দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। যখনই এই 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 বন্ডের উপর ইলেকট্রন দিয়ে দিছে, দেখো আমি এটাকে ইনটেক রাখলাম, এটাকে ইনটেক রাখলাম। হ্যাঁ, কেন ইনটেক রাখলাম একটু পরেই বুঝবা। এই যে এখানে যেই বন্ডটা ছিল, এই যে এখানে এই যে এই বন্ডটা, হ্যাঁ আমি একটু ডবল পেন দিয়ে দেখাই, খেয়াল করো আমার এই বন্ডটা তাহলে এখানেই তো ছিল, তাই না? এই যে আমার লেফট হ্যান্ডের যে কলমটা, ব্লু কলমটা আর ইয়েলো কলমটা একটু খেয়াল করো, আমার ব্লু কলমের যে ডবল বন্ড এটা তো এই জায়গায়। কিন্তু একটা জিনিস খেয়াল করো, যখনই এখানে আমার ডবল বন্ড চলে আসছে, এখানে যে কার্বন তার ইলেকট্রন ঘনত্ব বেড়ে গেছে, তার ইলেকট্রন ঘনত্ব বেড়ে গেছে, অথবা অন্যভাবে বলতে পারো তার হাত একটা বেড়ে গেছে। হাত বাড়ছে মানে কি, 5টা হাত হয়েছে মানে কি, একটা হাত বাড়ছে মানে কি 2টা ইলেকট্রন বেড়ে গেছে। একটা বন্ড মানে কি 2টা ইলেকট্রন না, একটা বন্ডে 2টা ইলেকট্রন থাকে, তাহলে কিন্তু এই বন্ডের উপর একটা চাপ পড়বে। এই বন্ডের উপর যদি চাপ পড়ে তাহলে এই বন্ডের ইলেকট্রন চলে যাবে কোথায়, খেয়াল করো। এই যে যেই বন্ডটা ছিল, এই হাইড্রক্সিল এই বন্ডের উপর ইলেকট্রন ছেড়ে দেওয়ার কারণে এখানে ডাবল বন্ড হইলো, হাইড্রক্সিল পজিটিভ হইলো। আমি আবার রিপিট করতেছি, হাইড্রক্সিল এই বন্ডের উপর ইলেকট্রন ছেড়ে দেওয়ার কারণে হাইড্রক্সিল পজিটিভ হইলো, আর এই বন্ড সিঙ্গেল ছিল ডবল হইলো। কিন্তু পাশের যেই আমাদের বন্ডটা ছিল, এই বন্ডের উপর একটা চাপ পড়বে। কেন? কারণ হইতেছে কার্বনের হাত আমরা জানি 4টা থাকে, এবং সেই ইলেকট্রন কিন্তু এখন কি হয়েছে, এখন কিন্তু ইলেকট্রন তার ঘনত্ব বাইরে গেছে। তাহলে এই ডবল বন্ড কি করবে, এই ডবল বন্ডের যে ইলেকট্রন আছে, একটা বন্ড মানে তো ইলেকট্রন, বন্ড মানে কিন্তু অন্য কিছু না, বন্ড মানে কিন্তু ইলেকট্রন। তাহলে এই বন্ডের ইলেকট্রন কিন্তু তখন এই কার্বনের উপর শিফট করবে। দেখো, যখন এই কার্বনের উপর শিফট করবে এই ডবল বন্ডটা, তখন এই কার্বনের ইলেকট্রন কি হবে, বেড়ে যাবে। যখন এই কার্বনের ইলেকট্রন বেড়ে যাবে, সেই বেড়ে যাওয়া অবস্থাটাকে আমরা কি বলি, নেগেটিভ। আশা করি বিষয়টা বুঝতে পারছো, হ্যাঁ? এটা কিন্তু খুবই ক্লিয়ার কাট জিনিস। হ্যাঁ, আমি আবার বলতেছি, দেখো এটা একটু রিপিট করি, প্রথম দুইটা রিপিট করলে পরেরগুলো এমনিই বুঝবা। হাইড্রক্সিল, শুধু হাইড্রক্সিল না, অল আদার্স অর্থোপ্যারা ফাংশনাল গ্রুপ হুইজ মোর অ্যাক্টিভেটেড টু বেনজিন, হ্যাঁ, যেটা আসলে বেনজিনকে তোমার মোর অ্যাক্টিভ করবে, আরও বেশি সক্রিয় করবে, কারণ তারা হচ্ছে ইলেকট্রন ডোনার। তাহলে এই হাইড্রক্সিল ইলেকট্রন ডোনেট করবে। ইলেকট্রন ডোনেটের বিষয়টা হইতেছে আমাদের বন্ডের সাথে রিলেটেড। তাহলে এই হাইড্রক্সিলটা এই বন্ডের উপর এক জোড়া ইলেকট্রন সাইডে দিবে, মানে একটা বন্ড তৈরি করবে, এখানে ডবল বন্ড তৈরি করলো। যেহেতু হাইড্রক্সিল ইলেকট্রন দিয়ে দিছে, ইলেকট্রন রিলিজ করছে, মানে এই হচ্ছে পজিটিভ চার্জে চার্জিত হয়েছে। ওকে, আচ্ছা গেল। এখন এখানে যেহেতু আসছে, দেখো এই যে সেকেন্ড ফিগারটা একটু খেয়াল করো, এখানে যেহেতু ডবল বন্ড তৈরি হয়েছে, এখানে আমাদের আরেকটা ডবল বন্ড ছিল, এই যে এই জায়গায়, এই যে এই ফিগারে এখানে ডবল বন্ড ছিল। যেহেতু এখানে ডবল বন্ড আছে, এখানেও ডবল বন্ড আছে, তাহলে এই যে এই চান্দির মধ্যে, এই মাথার মধ্যে যে আমাদের কার্বনটা আছে, এই কার্বনের উপর কিন্তু আমাদের ইলেকট্রন ঘনত্ব বাইরে গেছে, তাই না? এই ইলেকট্রন ঘনত্ব বাইরে গেছে মানে কি, এখানে আমাদের আরেকটা হাত তৈরি হয়েছে, 2টা ইলেকট্রন তো এখানে বাইরে গেছে, তাহলে এখানে একটা হাত তৈরি হয়েছে। তাহলে এই হাত তৈরি হওয়ার কারণে পাশের যে ডবল বন্ড এর উপর একটা চাপ পড়বে। তাহলে এই বেটা কি করবে, এই বেটা কিন্তু ইলেকট্রন তার পাশের যে কার্বন আছে তার উপর ঢাইলে দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে তাই ঘটছে এখানে, এই ডাবল বন্ডের যে ইলেকট্রন আছে তার পাশের কার্বনকে সেই ইলেকট্রন দিয়ে দিছে। ঠিক আছে, যখনই দিয়ে দিছে সেই স্টেটটাকে আমরা কি বলতেছি, ইলেকট্রন যেহেতু বেশি হয়েছে তাহলে এখানে নেগেটিভ। আশা করি বিষয়টা বুঝাইতে পারছি, হ্যাঁ? তাহলে এরপরে কি ঘটবে দেখো, এরপরের ঘটনাটা কি ঘটবে, এখানে যেহেতু ইলেকট্রন বাইরে গেছে, এখানে ইলেকট্রন বাইরে যাওয়ার কারণে, এখানে ইলেকট্রন বাইরে যাওয়ার কারণে আমাদের যে এই যে পরেরটা যেটা আছে, একটু খেয়াল করো, এখানে যেটা আছে তার উপরে কিন্তু আমাদের একটা প্রভাব পড়বে। মানে এই ইলেকট্রন কিন্তু আসলে এই নিজে নিবে না, মানে ইলেকট্রন বাইরে যাওয়ার কারণে কি করবে, চাইবে তো তার পাশের জনকে দিয়ে দেওয়ার জন্য, তখন এই ইলেকট্রন কিন্তু এই পরের যে বন্ড আছে তার উপর ঢাইলে দেওয়ার চেষ্টা করবে, জাস্ট লাইক প্রথমটার মতো। আমরা জানি আমাদের অক্সিজেনের কয়টা ফ্রি ইলেকট্রন থাকে, 2 জোড়া, তাই না? এখান থেকে 1 জোড়া ইলেকট্রন এখানে শিফট করছে, এইভাবে মনে রাখতে পারো, অথবা যেভাবে বলছি সেভাবে বলে দিলেও হয়ে যাবে, 2টা ব্যাখ্যাই আছে। তাহলে এই যে ইলেকট্রন এখন তো এই কার্বন নিতে চাইবে না, কারণ হইতেছে এই কার্বনের উপর তো আমাদের এমনি মানে ইলেকট্রন ঘনত্ব বেশি আছে। তাহলে এই কি করবে, এই ইলেকট্রনটা এই যে বন্ডটা যেটা আছে তার উপর কিন্তু আমাদের ইলেকট্রন ঢাইলে দিবে। যখনই ইলেকট্রন ঢাইলে দিবে তখন কিন্তু আমাদের এখানে একটা ডাবল বন্ড তৈরি হয়ে যাবে। এখানে কিন্তু একটা ডাবল বন্ড এখন তৈরি হবে। দেখো এই ইলেকট্রন যখন এই বন্ডের উপর চলে আসছে, তখন কিন্তু এখানে আমাদের একটা ডাবল বন্ড তৈরি হয়ে যাচ্ছে, এই যে এই ডাবল বন্ডটা, বুঝছো কিন্তু বিষয়টা, হ্যাঁ?
এই যে এই ইলেকট্রনের কারণে এই ইলেকট্রনটা এই বন্ডের উপর এই সিঙ্গেল বন্ডের উপর দিয়ে দিছে, তখন কিন্তু এখানে সিঙ্গেল বন্ডের সাথে সাথে আরেকটা বন্ড কিন্তু তৈরি হয়ে গেছে। ওকে, দেখো উপরে যেটা ছিল হাইড্রক্সিল, এটা ইনটেক থাকলো, কোনো সমস্যা নাই। এটা আমাদের শুধু একবার যে হয়েছেই, ওইটা ওইভাবে থাকুক, ওরে ঘুমায় রাখলাম, ঠিক আছে। আবার ওকে জাগাবো, আমরা আবার জাগাবো। তাহলে এই ডবল বন্ড, এই ইলেকট্রনের ডবল বন্ড কিন্তু এটা, তাহলে এই যে নিচের যেই ডবল বন্ডটা, এটা কোথায় যাবে, এটা একটু আমাদের জানতে হবে। একটু খেয়াল করো, যখনই এখানে আসছে তখন ইলেকট্রন ঘনত্ব কোন জায়গায় বাড়বে? ইলেকট্রন ঘনত্ব কিন্তু আমাদের এই যে এই জায়গায় বেড়ে যাবে। কেন? কারণ হইতেছে এইখানে যেই ডবল বন্ডটা ছিল, খেয়াল করো, দেখো কত প্যাচ কিন্তু, হ্যাঁ বোঝানো কিন্তু এই জিনিসটা খুবই কঠিন আসলে। এই ইলেকট্রনের জন্য এখানে ডাবল বন্ড তৈরি হলো, দেখো আমি দুইটা কলম দেখে বুঝাইতেছি। এই ইলেকট্রনের জন্য এই ডাবল বন্ড এখানে তৈরি হলো, তাহলে এই যে আমাদের, আমি যে ইয়েলো পেনটা নাড়াইতেছি, এটা একটু খেয়াল করি, এই ডাবল বন্ডের ইলেকট্রন কোথায় যাবে? তাহলে এর উপর একটা প্রেসার পড়বে, এই ডাবল বন্ডের ইলেকট্রনটা আমাদের শিফট করবে হলো এই পরের কার্বনে, ঠিক আছে। তাহলে পরের কার্বনে শিফট করার কারণে আমাদের কিন্তু এখানে নেগেটিভ একটা চার্জ তৈরি হবে। নিচের দুইটা ডট দ্বারা আমি বুঝাইতেছি ইলেকট্রন, একটা এই দ্বারা বুঝাইতেছি যে এখানে নেগেটিভ চার্জ তৈরি হয়েছে। তাহলে এখানে আসলো, ঠিক আছে। আমার উপরের যে এই যে এই বন্ড যেটা ছিল, এটা কিন্তু ইনটেকই আছে। দেখো রায়ান, এতটুকু বুঝছো? না বুঝলে আমি আবার রিপিট করব, বাকি দুইটা ফিগার অটোমেটিক হয়ে যাবে। হ্যাঁ, আবার রিপিট করব। যখন এই কার্বন ইলেকট্রন বাইরে গেছিল তখন কেন হয় নাই বলতেছো? ডাবল বন্ড অবশ্যই সৃষ্টি হয়েছে, কিন্তু আমরা সহজভাবে বোঝানোর জন্য পাঁচটা ফিগার আনছি। তুমি বলতেছো এখানে ডাবল বন্ড কেন সৃষ্টি হয় নাই, মানে বিষয়টা হইতেছে এরকম, একটু বোঝো। এখানে আমাদের ইলেকট্রন এর আদান প্রদানটা কোথায় ঘটবে? হয়তো মৌলের সাথে ঘটবে, নয়তো হইতেছে আমাদের কার সাথে ঘটবে? বন্ডের সাথে ঘটবে। দেখো এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করি আগে, হ্যাঁ প্রথম থেকে আমি বলতেছি, একটু 1 মিনিট খেয়াল করো, তোমার প্রশ্নের আনসার পাওয়া যাবে। হাইড্রক্সিল এর ইলেকট্রন কাকে দিবে? এই কার্বনকে দিবে না, কার্বনকে তো দিবে না, সে দিবে বন্ডের উপর ঢালবে। এটা হলো 1 নম্বর বিষয়। আচ্ছা গেল। 2 নম্বর আসে এই সেকেন্ড, সেকেন্ড যে বিষয়টা, এখানে একটু খেয়াল করো, এখানে যে ডবল বন্ডটা আছে, এই কি এই বন্ডের উপর ঢালতে পারবে? না, কারণ মাঝখানে একটা কার্বন আছে। তাহলে এই বন্ডের ইলেকট্রন এই কার্বনের উপর ঢালবে, আর এর যে ইলেকট্রনটা ছিল এই বন্ডের উপর ঢালবে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। হ্যাঁ, মানে পাশাপাশি ঘটবে, ঘটনাটা পাশাপাশি ঘটবে। মানে একটাকে ওভারটেক করে আরেকটার উপর যে চলে যাবে, এরকম কিন্তু এখানে হওয়ার কোনো সম্ভাবনা নাই। তাহলে এই হাইড্রক্সিলের ইলেকট্রন ঢালবে এই বন্ডের উপরে, তাহলে আরেকটা বন্ড তৈরি হবে, যেটা আমরা এই যে সেকেন্ড ফিগারে দেখাইছি। এখানে ইনিশিয়াল ফিগার, এটা সেকেন্ড ফিগার, এটার পরেরটা হইতেছে এটা, ঠিক আছে। আর পরে যেটা, এই যে ডাবল বন্ডের যে ইলেকট্রন, এই কিন্তু আসলে এই বন্ডের উপর দিবে না, তার পাশের যে কার্বন আছে তার উপর ডাইলে দিবে, ঠিক আছে। এটাই হলো মূল বিষয়, মানে পাশাপাশি ঘটনাটা ঘটবে, ঘটনাটা একদম পাশাপাশি ঘটবে। তুমি চাইলে বন্ডের উপর ঢালতে পারবা না, আবার চাইলে কার্বনের উপর ঢালতে পারবা না, মানে একটা থেকে আরেকটা শিফট করবে, একটা থেকে আরেকটা শিফট করবে, এই হলো মূল বিষয়, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। এছাড়া এখানে আর জটিলতা তেমন কিছু নাই, শুধু জটিলতা হলো আমাদের ডবল বন্ডগুলা নিয়ে, মানে নাড়াইতে চাড়াইতে একটু সমস্যা, বুঝছো, আর কিছুই না। তাহলে এই থার্ড ফিগার পর্যন্ত কিন্তু আমাদের চলে গেছে। তাহলে থার্ড ফিগারের পরে কি হবে? দেখো এখানে যেহেতু ইলেকট্রন ঘনত্ব বাইরে গেছে, তাহলে এখন কি হবে? এখানে এখানে ওই যে আগের বিষয়টাই, ইলেকট্রন আবার কি করবে? ইলেকট্রন, এই ইলেকট্রন কিন্তু এখন এই যে এর উপর ঢালবে, মানে এই কার্বনের উপর এখন ইলেকট্রন ঘনত্ব বাইরে গেছে না, তাহলে এই ইলেকট্রন কিন্তু এর উপর এখন ঢালবে, ঠিক আছে। এরপর ঢালাতে আমাদের সেকেন্ড যেই বন্ডটা আছে, এটা কিন্তু আমাদের এখানে শিফট করবে, মানে এই ডাবল বন্ডটা কিন্তু এখন, দেখো আমি আগেরগুলো আগে একটু লিখি। তার উপর হাইড্রক্সিল ইনটেক ছিল, থাকলো, এটা পজিটিভ চার্জ থাকলো, আমাদের ডাবল বন্ড এখানে ইনটেক ছিল, থাকলো। এখন এই যে এই বন্ড, দেখো এই ইলেকট্রন যখন এখানে দিবে, তখন কিন্তু আমাদের বন্ড এখানে একটা তৈরি হবে, রাইট। আচ্ছা, বন্ড তৈরি হলো। এখন বন্ড তৈরি হওয়াতে তো আমাদের কি ঘটবে? দেখো এই বন্ড তৈরি হওয়াতে এই যে এই ডাবল বন্ডের যে ইলেকট্রনটা আছে, সেটা শিফট করবে কোথায়? সেটা শিফট করবে হলো আমাদের এই যে এই এইটাতে, ঠিক আছে। যখন এটাতে শিফট করবে, তখন কিন্তু এখানে আবার সেই নেগেটিভ চার্জটা চলে আসবে। ওকে, যখন এই নেগেটিভ চার্জ চলে আসবে, তখন কিন্তু আমাদের এইগুলা একটু অনুধাবনে, এখন কিন্তু অবশ্য অনুধাবন করে ফেলছো। কেন 1 2 4 বলতেছি, এটা কিন্তু অনুধাবন হয়ে গেছে আসলে। 1 2 4 6 কেন বলছিলাম, এটা কিন্তু আসলে এতক্ষণে বুঝতে পারছো। তাহলে যখনই এখানে আসবে, তখন কি ঘটবে?
তখন ওই যে আগের অবস্থায় এই ইলেকট্রন কি করবে, এই ইলেকট্রন এই জায়গায় শিফট করবে, তাই না? এই জায়গায় যখনই শিফট করবে তখন কিন্তু আমাদের বন্ডটা চলে আসবে, এখানে ছিল, এখানে ছিল, এখানে ছিল। তাহলে যখনই শিফট করবে তখন কিন্তু এখন কিন্তু এই জায়গায় একটা ঘটনা ঘটবে, যখনই এই জায়গায় ইলেকট্রন শিফট করবে, এই জায়গায় যখন ইলেকট্রন শিফট করতেছে, তাহলে এই কার্বনের উপর আবার ইলেকট্রনের চাপ পড়তেছে। এই কার্বনের উপর ইলেকট্রন চাপ পড়ার কারণে ইলেকট্রন আবার কি করবে, হাইড্রক্সিলকে কিন্তু আবার ফেরত দেবে। এই যে পজিটিভ ছিল সে কিন্তু আর পজিটিভ এখন আর থাকতেছে না, আবার কিন্তু আগের মতো নিউট্রাল হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই হলো ওএইচ। আশা করি বিষয়টা বুঝতে পারছো। হ্যাঁ, দেখো তাহলে প্রথম ফিগার কি ছিল, প্রথম ফিগার আমাদের ডাবল বন্ড ছিল এই জায়গায়, কিন্তু একদম লাস্টের ফিগার দেখো ডাবল বন্ড এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়, মানে জায়গা চেঞ্জ করছে। এই জিনিসটাকে আমরা বলবো রেজোন্যান্স। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, এটা দিয়েও আসতে পারে, অথবা অ্যানিলিন, NH2 উপরে থাকতে পারে, ওইটা দিয়েও আসতে পারে, টলুইন দিয়েও আসতে পারে, যে কোনো এক্সাম্পল দিয়ে তোমাকে বলতে পারে যে ব্যাখ্যা করো এর রেজোন্যান্স বা 1 2 4 6 কেন আসলে ঘটে। দেখো এখানে 1 2 4 আসলে কেন হয়েছে। হ্যাঁ, এই পজিশনটা কত, এই পজিশনটাকে তুমি যদি এই দিক থেকে চিন্তা করো তাহলে 2, ওই দিক থেকে চিন্তা করলে 6 হবে, একই হবে কিন্তু। হ্যাঁ, আবার এটার পজিশন কত, দেখো এটার পজিশন হলো 4, আর এটার পজিশন কত, এটার পজিশন হলো 6। অ্যান্টি ক্লকওয়াইজ এগুলোর পজিশন তুমি যেভাবে ইচ্ছা বলতে পারো, কোনো সমস্যা নেই। এটা 6 বলতে পারো, এটা 4 বলতে পারো, এটাও 2 বলতে পারো, আবার এটাও 2 বলতে পারো, এটাও 6 বলতে পারো, আবার এটাও 6 বলতে পারো, এটা 2ও বলতে পারো। এটা তোমার উপর ডিপেন্ড করবে তুমি কোন কার্বনকে কতভাবে কীভাবে কোন দিকে ঘোরাইতেছো। তবে বেটার হলো ক্লকওয়াইজ ঘোরানোই আসলে উচিত। আমি আসলে অ্যান্টি ক্লকওয়াইজ দেখেছি, ক্লকওয়াইজ ঘোরানোরই হলো উচিত। এই হলো অর্থোপ্যারা রেজোন্যান্স। তাহলে অনুরূপভাবে প্র্যাকটিস করবা কিন্তু। হ্যাঁ, 5টা ফিগার পাশাপাশি আগে একটু প্র্যাকটিস করবে, এটা কিন্তু প্র্যাকটিসের বিষয়। আমি আবার বলতেছি, ইলেকট্রনের ট্রান্সফারের বিষয়টা পাশাপাশি হবে। বন্ড থেকে কার্বন, কার্বন থেকে বন্ড, বন্ড থেকে কার্বন, কার্বন থেকে বন্ড, বন্ড থেকে কার্বন, কার্বন থেকে বন্ড, এইভাবে একটু সিরিয়ালি মনে রাখবা, ঠিক আছে? মানে বন্ড থেকে বন্ডে ইলেকট্রন যাবে না, বন্ড থাকলে সেখান থেকে কার্বন, আবার কার্বন থেকে কার্বনে যাবে না, কার্বনের পরে যে বন্ড আছে তার উপর ইলেকট্রন ঢালে দেবে। এই ঘটনাগুলো এখানে ঘটছে। আশা করি বুঝছো। হ্যাঁ, এখন এখান থেকে একটা এক্সাম্পল মনে রেখো যেটা আসলে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমরা ব্যবহার করে থাকি। ধরো ফেনল আছে। হ্যাঁ, ফেনলের সাথে আমি যদি 3বার নাইট্রেট যুক্ত করি, NO2 যুক্ত করি, হ্যাঁ, তাহলে আমাদের এই ফেনলটা কি অর্থোপ্যারা নির্দেশক। তাহলে নাইট্রেট যেহেতু যুক্ত করতেছো, NO2 যেহেতু যুক্ত করতেছো, তাহলে এই ব্যাটার যুক্ত হওয়ার ক্ষমতা কোথায় আছে, 2 4 6, তাই না? আমরা কিন্তু নাইট্রেট দেখে বুঝতেছি না 2 4 6 যুক্ত হবে, আমরা দেখে বুঝতেছি কিন্তু OH মূলকটা। নাইট্রেট কিন্তু নিজে মেটা, যখন ওই ব্যাটা বেনজিনের উপর থাকবে তখন কিন্তু মেটা, এটা কিন্তু আসলে এতক্ষণ বুঝে যাওয়ার কথা। তাহলে এই হলো আমাদের ফেনলের সাথে যখন আমরা একে যুক্ত করব, তাহলে আমাদের কি কি হতে পারে দেখো। তাহলে আমাদের কিন্তু হতে পারে নাইট্রোফেনল, এটাকে বলা হয় নাইট্রোফেনল। OH এখানে যুক্ত করলে NO2। এখন এটাকে তুমি যদি 3বার নাইট্রেশন করো, এটাকে বলা হয় নাইট্রেশন। আমি ব্যাখ্যাটা দেখাবো ইনশাল্লাহ। নাইট্রেশন, সালফোনেশন, হ্যালোজেনেশন, এই 3টা ব্যাখ্যা আমাদের জানতে হয়। আরেকটা আছে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, ওই সংযোজন বিক্রিয়াটাও আমাদের দেখতে হয়। তাহলে এখানে তুমি যদি একে 3বার যুক্ত করো তাহলে NO2 আসবে, NO2 আসবে, ঠিক আছে? এটাই হবে আমাদের মূল, সরি, এখানে আসবে, ঠিক আছে? তাহলে এটার নামকরণ কিভাবে হবে, এটার নামকরণ তুমি কিভাবে বলতে পারো বলো তো রায়ান, এর নামকরণটা কিভাবে হবে? এই একদম নিচে যেই কম্পাউন্ডটা লিখছি আমি, এটার নামকরণ কি হবে বলো? পারবা, চেষ্টা করো, ওই যে আগের নিয়মটা ফলো করো, আগে যেভাবে আমরা নামকরণ করতাম। হ্যাঁ, ওইভাবে বলতে পারো। অর্থোপ্যারা ট্রাইনাইট্রোফেনল, এটাও বলতে পারো অর্থোপ্যারা ট্রাইনাইট্রোফেনল। ট্রাই কিন্তু বলতেই হবে কারণ এখানে 3টা, তুমি অর্থোপ্যারা বললা, হ্যাঁ ঠিক আছে, তাহলে 2 আর 4 এটা মিলেও তো অর্থোপ্যারা হইতেছে, তাই না? এটা বলতে পারো, কিন্তু ট্রাই শব্দটা বলতেই হবে এখানে, কারণ হইতেছে তোমার এখানে যেহেতু 3টা। অথবা ওই যে আমরা এলিফেটিক কম্পাউন্ডের যে নামকরণের ক্ষেত্রে আমরা যেভাবে বলছিলাম না, ওইটাও বলতে পারো যে 2 3 2 4 6 ট্রাইনাইট্রোফেনল, ওইটাও কিন্তু এখানে বলতে পারো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তুমি যেভাবে বলবা সেটাই আসলে কারেক্ট। তবে তুমি যেটা বলতেছো তার পিছনে কিন্তু একটা যুক্তি থাকতে হবে যে আমি এর উপর ভিত্তি করে বলতেছি, তাই না? এই তুমি অর্থপ্যারা বললা, কেন বললা? ওই যে অর্থপ্যারা ইন্ডিকেটর আছে সে তার উপর ভিত্তি করে বললা, এটাও সঠিক। আবার তুমি 2 3 4 কেন বললা? পজিশন অনুসারে বললা, এটাও সত্য। ঠিক আছে, দুইটাই সত্য। বইয়ের ভিতরে কিন্তু লেখা আছে 2 4 6, আবার দেখবা লেখা আছে ট্রাইনাইট্রোফেনল, এটাও লেখা আছে।
এটার আবার আমাদের প্র্যাকটিক্যাল লাইফ এটাকে আমরা যেটা নামে পেয়ে থাকি সেটা হলো পিক্রিক অ্যাসিড। পিক্রিক নাম শুনছো কিনা জানি না, না শুনলে একটু শুনে রাখো, এটাই হলো পিক্রিক অ্যাসিডের সংকেত। হ্যাঁ, পিক্রিক, PICRIC, পিক্রিক। এই পিক্রিক অ্যাসিড কোন কাজে ব্যবহার করা হয় একটু জেনে রাখতে পারো। এটা হলো তোমার যদি ত্বক বা স্কিন কোনো কারণে পুড়ে যায়, বার্ন হয়, ঠিক আছে, সেটা তোমার কারেন্টের বার্ন হোক আর আগুনের বার্ন হোক, যেটাই বার্ন হোক না কেন, সেখানে তোমার অ্যান্টিসেপটিক হিসেবে এটাকে আমরা ব্যবহার করে থাকি। এটা মেন বই আছে তো এই জন্য একটু বললাম, আর কিছুই না। এটা নাইট্রেশনের মাধ্যমে আসবে, কিভাবে আসবে আমি দেখাবো সামনে ইনশাল্লাহ, যেহেতু এর সাথেই ছিল এক্সাম্পলটা এই জন্য একটু বলে নিলাম। তাহলে ফেনলকে তুমি যদি 3বার নাইট্রেশন করো, একবার করলে কিন্তু শুধু একবারই আসবে, মানে একটা নাইট্রেট আসবে, নাইট্রেট আসবে, ঠিক আছে। 3বার করতে হবে একে, 3বার যদি করো তাহলে ট্রাইনাইট্রোফেনল আসবে। এটাই, ট্রাইনাইট্রোফেনলের আগে সংখ্যাটা বসাইলে ভালো হয়, কারণ হইতেছে তোমার এটা হলো অর্থোপ্যারা নাকি মেটা, এটা আসলে বুঝিয়ে মানে বলা যায় একদম স্পেসিফিকলি তুমি বলে দিতে পারতেছো যে এটা কি অর্থোপ্যারা নাকি মেটা, এটাই হলো মূল বিষয়। তাহলে অর্থোপ্যারা রেজোনেন্স কীভাবে হয় আশা করি বুঝাইতে পারছি। হ্যাঁ, কেন হয়, কেন আমরা 2 4 6 বলতেছি সেটার ব্যাখ্যা আশা করি বুঝে গেছো। এখন আসো আমি একটু ম্যাটার ব্যাখ্যাটা বলি, একটা ছোট ব্যাখ্যা বলবো, দেখো কিন্তু। হ্যাঁ, কারণ যে কোনো কিন্তু আসতে পারে, আমি ফেনল দিয়ে বুঝাইলাম, সেটা অ্যানিলিন দিয়ে আসতে পারে, টলোইন দিয়ে আসতে পারে, তারপরে ধরো ক্লোরোবেনজিন ওইটা দিয়েও আসতে পারে। আই মিন যে কোনো অর্থপ্যারা গ্রুপ উপরে লাগাই দিয়ে বলবে একে ব্যাখ্যা করো, হতেই পারে। এটা কিন্তু রিটেনের একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, ঠিক আছে। এরপরে আসো আমরা একটু মেটা রেজোনেন্সটা একটু দেখব। মেটা রেজোনেন্স, তাহলে এটা উল্টা ঘটনা ঘটবে। এটা হলো তোমার ইলেকট্রন যেহেতু রিসিভার, মানে এই গ্রুপগুলো যেহেতু ইলেকট্রন রিসিভার, বেনজিন থেকে ইলেকট্রন রিসিভ করে বেনজিনকে আস্তে আস্তে নিষ্ক্রিয় করবে, ইনঅ্যাক্টিভ করার চেষ্টা করবে। তাহলে ধরো আমরা একটা কমন এক্সাম্পল দিয়ে আমরা দেখি এটাকে। একটা কমন এক্সাম্পল আমরা এখান থেকে দেখতে পারি, সেটা হলো ওই ধরো নাইটেড, যেটা ওইটাকে আমি যদি ব্যাখ্যা করি, একটু আগে যেটা আমি লিখলাম, ধরো নাইটেডকেই আমি ব্যাখ্যা করব, ঠিক আছে, NO2। তাহলে এটা হলো নাইট্রোবেনজিন, ভিতরে একটা গোল্লা দিতে পারো অথবা দাগ দিতে পারো, যেটা ইচ্ছা সেটাই দিতে পারো। তাহলে একে আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি, আসো। তাহলে এর প্রভাবটা কি? এর প্রভাবটা হলো এই মেটা ইন্ডিকেটর এবং এই বেনজিন থেকে ইলেকট্রন নেওয়ার কারণে কি ঘটবে? নেওয়ার কারণে হলো আমাদের বেনজিনটা আস্তে আস্তে ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। তাহলে এর ব্যাখ্যাটা আমরা একটু দেখি। এর ক্ষেত্রে আমরা 5টা ফিগার আঁকাবো, ঠিক আছে। দেখো আগের মতোই, কিছুই না, আগেটা যদি বুঝে থাকে এটা সহজেই বুঝতে পারবা। তাহলে আমি 5টা ফিগার আগে আঁকাই নিলাম। 5টা ফিগার আমরা একটু আগায় নিলাম এখানে পাশাপাশি। আচ্ছা, এটা ছোট হয়ে যাচ্ছে। তোমার ওই প্রাইভেট কয়টায় রায়ান? আচ্ছা, কি ICT নাকি ইংলিশ? ও, ওটা কি বেসে পড়ো নাকি ইন্ডিভিজুয়াল কোনো টিচারের কাছে একাই? ও আচ্ছা, দেখো তাহলে আমরা একটু এই নাইট্রোবেনজিন এর ব্যাখ্যাটা একটু খেয়াল করো। হ্যাঁ, তাহলে আমরা নাইট্রোবেনজিনের 5টা ফিগার এখানে ড্র করে ফেলছি। তাহলে প্রথম ফিগারটা একটু একে ভাঙ্গে ভাঙ্গে দেখানোর চেষ্টা করবে। হ্যাঁ, চাইলে তুমি ভাঙ্গে না দেখাই এমনিও পারো, কোনো সমস্যা নাই, বাট একটু ভেঙে ভেঙে দেখাইলে একটু ভালো হয়। হ্যাঁ, দেখো আমরা জানি সাধারণত আমাদের নাইটের সেটা কি অবস্থায় থাকে, সেটা হলো একটা নাইট্রোজেন ডাবল বন্ড অবস্থায় থাকে আর একটা কিন্তু সিঙ্গেল বন্ড অবস্থায় থাকে, এটা আমরা এখানে জানি, তাই না? তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে আসলে কি ঘটবে, এখানে ঘটনাটা কি ঘটবে একটু মনোযোগ দিও। প্রথম 2টা ফিগার বিশেষ করে একটু মনোযোগ দাও, পরেরগুলা আগের মতোই ব্যাখ্যা করতে পারো। প্রথম 2টা ফিগারই হলো মূল বিষয়। দেখো ধরো আমরা এখানে ডাবল বন্ড দিলাম আমাদের ইচ্ছা মতো, আমি কিন্তু রাইট সাইডেও দিতে পারবো, এটা কোনো সমস্যা নেই। ওকে, তাহলে এখানে আমাদের প্রথম যে ফিগারটা এটা আমাদের মন মতো আমরা আঁকায় নেব। তাহলে এটা হলো নাইট্রোজেন, এখানে ডাবল বন্ড অক্সিজেন, আর এখানে হলো অক্সিজেন। তাহলে এখানে কি থাকে আমাদের? এখানে থাকে, একটু খেয়াল করো, যেহেতু এই নাইট্রেট এরা যেহেতু আমাদের কি করবে, ইলেকট্রন রিসিভ করবে, নিয়ে যাবে, তাহলে ইলেকট্রন নিবে থেকে সিম্পল একটা নলেজ এখানে, আর কিছুই না।
তাহলে ইলেকট্রন নিবে কোত্থেকে? রাইট সাইডে নিবে না, রাইট সাইডে তো ইলেকট্রন দেওয়ার মতো জায়গা নাই, কারণ এখানে পাই ইলেকট্রন নাই, মানে ইলেকট্রনই নাই এখানে। সব এইখানে সিগমা বন্ড, যেহেতু সিগমা বন্ড তো আর ইলেকট্রন সহজে দিবে না, তাহলে পাই বন্ড ইলেকট্রন দিবে। তাহলে এই পাই বন্ডটা এখানে ইলেকট্রন দিয়ে দিল, এই বন্ডের উপর ইলেকট্রন কিন্তু ঢালবে, ঠিক আছে? তাহলে এই পাই বন্ড, দেখো এখানে কিন্তু বলতে পারো স্যার কেন কার্বনে কেন গেল না? কারণ হচ্ছে এই বন্ডটা তো এই কার্বনের সাথে, এই কার্বনের সাথে, তাই না? তাহলে তো এখানে কার্বনের সাথে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। তাহলে একে যখন দিয়ে দিবে, দেখো একে যখন দিয়ে দিবে, তাহলে এই যে নাইট্রোজেন যেটা আছে এর উপরে একটা কিন্তু প্রভাব পড়বে। তাহলে কি প্রভাব পড়বে দেখো, এই যে ডাবল বন্ড যে ছিল অক্সিজেনের উপরে, এই অক্সিজেনের ডাবল বন্ডের ইলেকট্রনটা কিন্তু এই অক্সিজেনের উপর শিফট করবে, ঠিক আছে? সিগমা বন্ডের উপর কিন্তু কোনো প্রভাব পড়তেছে না। আমরা আগে অর্থপ্যারাতেও কিন্তু এই ব্যাখ্যাটা দেখে আসলাম, সিগমা বন্ডের উপর নো প্রভাব, নো ইফেক্ট, শুধুমাত্র ইফেক্ট পড়তেছে কিন্তু ডাবল বন্ডের উপর, দ্যাট মিন্স পাই বন্ডের উপর কিন্তু। তাহলে যখনই এই বেটা একে ইলেকট্রন দিছে, এই নাইট্রোজেনের ইলেকট্রন ঘনত্ব বাইরে গেছে, যখনই নাইট্রোজেনের ইলেকট্রন ঘনত্ব বাইরে গেছে, তখনই এই যে পাশে যে পাই বন্ড তার উপর ইলেকট্রন ঘনত্ব বাইরে গেছে। যখনই এই ইলেকট্রনটা এখানে আসছে, তখনই এর উপর যেহেতু ইলেকট্রন ছাইরে দিছে, এই কিন্তু আগে থেকে তোমার নেগেটিভ ছিল, তাই না? এই পাশের অক্সিজেন কিন্তু আগে থেকে নেগেটিভ ছিল, আগে থেকে কিন্তু সেই জন্মগত নেগেটিভ। যখনই একটু খেয়াল করো, যখনই এই নাইট্রোজেন আর অক্সিজেনের শেয়ার কিন্তু ইলেকট্রন অক্সিজেনের দিকে চলে যাচ্ছে, দেখো আমরা তো জানি যে নাইট্রোজেন আর অক্সিজেন এখানে কিন্তু কোভ্যালেন্ট বন্ড থাকে, এখানে কিন্তু অনেক কোরিলেট করে আমাদের জানতে হবে বিষয়গুলো। নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে আমাদের কোভ্যালেন্ট বন্ড থাকে, যেহেতু আমাদের শেয়ারকৃত ইলেকট্রন অক্সিজেনের দিকে চলে যাচ্ছে, কেন চলে যাচ্ছে আমরা সেটাও জানি, কারণ অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি নাইট্রোজেনের তুলনায় অনেক বেশি। আমরা হাইড্রোজেন বন্ড পড়ার সময় এই তিনটা মৌলের ইলেকট্রোনেগেটিভিটি একদম ঠোঁটস্থ রাখছিলাম। ফন এটা হলো 4 ছিল, অক্সিজেনের ছিল 3.5, আর নাইট্রোজেনের ছিল কিন্তু 3, তাই না? যেহেতু অক্সিজেন এবং নাইট্রোজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটির একটা তারতম্য আছে, এবং এখানে আলটিমেটলি ইলেকট্রন ঘনত্ব বাইরে গেছে, এই যে ডবল বন্ড থেকে ইলেকট্রনটা এখানে যাওয়ার কারণে ইলেকট্রন ঘনত্ব নাইট্রোজেনের উপর বেড়ে গেছে। এবং আমরা অন্যদিকে জানি অক্সিজেন এবং নাইট্রোজেনের মধ্যে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি নাইট্রোজেনের তুলনায় বেশি। তাহলে অক্সিজেন আর হলো নাইট্রোজেনের মধ্যে যে ডাবল বন্ডটা ছিল, যে শেয়ারকৃত ইলেকট্রন এখানে ছিল, যে পাই বন্ধনটা এখানে ছিল, তাহলে ইলেকট্রন কোন দিকে চলে যাবে? অবশ্যই আমাদের চলে যাবে হলো অক্সিজেনের দিকে। যখনই অক্সিজেনের দিকে চলে যাবে, দেখো আমি যদি পাশে এই ফিগারটা আঁকাই, তাহলে একে যেহেতু একে ইলেকট্রন দিয়ে দিছে, দেখো আমি কিন্তু আবার ইনিশিয়ালি একটা বলতেছি, একে যখন এই বন্ডের উপর ইলেকট্রন ডালছে, তখন কিন্তু এটা আবার ডাবল বন্ড হয়েছে, তাই না? তাহলে নাইট্রোজেনের জায়গায় থাকলো, এই পাশের অক্সিজেনের জায়গায় থাকলো, এতটুকু ক্লিয়ার। এখন ঝামেলা হইতেছে আমাদের এই যে রাইট সাইডের যে অক্সিজেন সেটাকে নিয়ে, যেহেতু এই বেটা ইলেকট্রন নিয়ে নিছে নিজের কাছে, তাহলে এই বেটা কিন্তু এখন নিজেও নেগেটিভ, এই তো আগে থেকেই নেগেটিভ ছিল, এই কিন্তু এখন নিজেও নেগেটিভ। যেহেতু অক্সিজেন নেগেটিভ, তাহলে নাইট্রোজেন কি হবে? পজিটিভ। এটাই সিম্পল জিনিস, কারণ শেয়ারকৃত ইলেকট্রন ওই অক্সিজেন নিয়ে নিছে আগেই, তাহলে এই কিন্তু পজিটিভ। এই বিষয়টা কিন্তু একটু মনে রাখতে হবে, হ্যাঁ? এটাকে এইভাবে না লিখে অনেক বইয়ে দেখবা একদম ডিরেক্ট এই যে এইভাবে লিখে রাখছে। দেখো আমি একটু যদি নিচে এটাকে একটু দেখাই, ওই যে দ্বিতীয় যে ফিগারটাকে আমি লিখছি সেটাকে কিন্তু এইভাবে আসলে দিয়ে রাখছে, একটু বুঝো কিন্তু এটা, হ্যাঁ? তাহলে সেকেন্ড ফিগার এই যে এইভাবে লিখে রাখছে অনেক বই, এখানে ডাবল বন্ড দিছে ঠিক আছে, এখানে NO2 দিছে ঠিক আছে, এখানে পজিটিভ দিয়ে রাখছে। এখন এই জায়গায় কিন্তু একটা মারাত্মক লেভেলের কোশ্চেন মনের ভিতরে জাগতে পারতো, যেটার আনসার ইতিমধ্যে পেয়ে গেছো, সেটা হলো এখান থেকে ডাবল বন্ড গিয়ে এখানে ইলেকট্রন দিল, নাইট্রোজেনের তো ইলেকট্রন ঘনত্ব বাইরে গেল, কিন্তু এরপরও আমরা পজিটিভ কেন লিখলাম এই ব্যাখ্যাটা এই যে এখানেই কিন্তু আমি দিয়ে ফেলছি, হ্যাঁ? দেখো কোশ্চেন কিন্তু এই জায়গাতেই, যে এখানে ডাবল বন্ড ছিল, এই ডাবল বন্ড থেকে এই ইলেকট্রন তো আমি এই বন্ডের উপর দিয়ে দিছি, তাহলে নাইট্রোজেনের তো ইলেকট্রন ঘনত্ব বাইরে গেল, হ্যাঁ বাড়লো, যদি নাইট্রোজেন ইলেকট্রন ঘনত্ব বাড়ে তাহলে তো এইবারে নেগেটিভ হওয়ার কথা ছিল, কিন্তু এইখানে পজিটিভ কেন লেখা? এই ব্যাখ্যাটা কিন্তু অনেক বইয়ে আসলে দেওয়া নাই, কিছু কিছু বই স্পেসিফিক্যালি এই কথাগুলো দেওয়া আছে, কিন্তু কেন পজিটিভ হইলো এই ব্যাখ্যাটা হলো এই যে এই জায়গায়, যেহেতু এখানে অক্সিজেন এবং নাইট্রোজেনের একটা পাই বন্ড ছিল, এই ইলেকট্রন এখানে যাওয়ার কারণে নাইট্রোজেনের উপর মানে ইলেকট্রনের চাপ পড়ছে, যার কারণে এই পাই বন্ড, আগের যে পাই বন্ডটা ছিল এটা ভেঙে গেছে, সেই ইলেকট্রন পেয়ারটা অক্সিজেন নিজের দিকে নিয়ে নিছে, অক্সিজেন নেগেটিভ এবং নাইট্রোজেন পজিটিভ হয়ে গেছে। আশা করি বিষয়টা বুঝতে পারছো, ঠিক আছে? এর থেকে কিন্তু সহজভাবে বোঝানোর আমার আর ক্ষমতা নাই ভাই, সরি। তাহলে এটাই হলো আমাদের মূল ব্যাখ্যা। তাহলে এখানে আমাদের কি ঘটলো, এখানে ডাবল বন্ড আসলো, আর এখানে আগে যেগুলো ছিল এগুলো কিন্তু ইনটেক, আমরা এখানে দেখাই, তারপরে বাকিগুলো আমরা দেখাবো। দেখো, তাহলে এখান থেকে যেহেতু আমাদের ইলেকট্রন চলে গেছে, হ্যাঁ, কালি হয়ে যাচ্ছে অত্যন্ত। দেখো এখান থেকে যেহেতু ইলেকট্রন চলে গেছে, এই কার্বনের কিন্তু কোনো সমস্যা হয় নাই, এই কার্বনের কিন্তু কোনো সমস্যা হয় নাই,
বরং এই কার্বনের উপর কিন্তু একটা চার্জ আসলে বাইরে গেছে আরও, কিন্তু বাড়ছে না কমছে সেটা আমরা আর 10 সেকেন্ড পরেই দেখব। দেখো যখন এই বন্ডনটা এখানে চলে গেছে তাহলে কিন্তু এই যে কার্বন যেটা আছে এরপর কিন্তু একটা হাত খালি হয়ে গেছে, তার মানে কিন্তু এর ইলেকট্রন ঘনত্ব কমে গেছে। একটা পাই বন্ড মানে কি, ইলেকট্রনের ডেনসিটি এখানে বেশি ছিল, যেহেতু এখান থেকে ইলেকট্রন চলে গেছে তাহলে এই বেটা কিন্তু এখন পজিটিভ। আশা করি বিষয়টা বুঝতে পারছো। হ্যাঁ, যেহেতু ইলেকট্রন নিজের দিকে নিয়ে যাচ্ছে নাইট্রেট, তাহলে কিন্তু এই অবশ্যই ইলেকট্রন হারাইতেছে বেনজিন, বেনজিন ইলেকট্রন হারাইতেছে আর নাইট্রেট কিন্তু ইলেকট্রন লাভ করছে। যেহেতু বেনজিন ইলেকট্রন হারাইতেছে অবশ্যই পজিটিভ হবে। আর এমনিও আমরা বুঝতেছি যে ডবল বন্ড চলে যাওয়ার কারণে এখানে ইলেকট্রনের ঘাটতি তৈরি হয়েছে, এই জন্য এটা হলো পজিটিভ। যখনই এখানে পজিটিভ হয়েছে তখন কি হবে, এই যে পাশের যেই পাই বন্ডটা ছিল, দেখো এই পাশের যে আমাদের পাই বন্ডটা ছিল, তাহলে কি করবে, আমরা জানি পৃথিবীর নিয়মই এটা যে সকল মানে খালি জায়গা প্রকৃতির নিয়মে কিন্তু অটোমেটিক ভরাট হয়ে যাবে। তোমার বডির ভিতরে কোনো কারণে যদি ক্ষত হয় তাহলে কিন্তু মাইটোসিস সেল ডিভিশনের মাধ্যমে অটোমেটিক কিন্তু সেটা আসলে ফিল আপ হয়ে যাওয়ার চেষ্টা করে, তাই না? তো পৃথিবীর নিয়মই এটা। তাহলে এখানে ইলেকট্রনের ঘাটতি আছে, তাহলে এই ইলেকট্রনের ঘাটতিটা পূরণ করবে কে? এই যে এই রাক্ষস যে আমাদের পাই ইলেকট্রন এখানে আছে, এই চাইবে এখানে যাওয়ার জন্য। তাহলে এই ইলেকট্রনটা যাবে কোথায়? এই ইলেকট্রন ঢালবে কিন্তু এই বন্ডের উপরে, তাই না? আমরা কিন্তু জানি এটা। এই ইলেকট্রন কিন্তু চাইলে এই কার্বনের উপর লাফ দিয়ে আসতে পারবে না, কারণ মাঝখানে কিন্তু একটা বন্ড আছে। বিষয়টা কিন্তু একটু বোঝার চেষ্টা করো। হ্যাঁ, তাহলে এই কার্বন অথবা এই বন্ডের যে ইলেকট্রনটা আছে এটা কিন্তু চাইলে এই উপরে কার্বন আসতে পারবে না, কারণ মাঝখানে একটা বন্ড আছে। আমি আবার বলতেছি, কার্বন টু বন্ড, বন্ড টু কার্বন, এইভাবে কিন্তু ইলেকট্রন শিফট হবে। তাহলে এই ডবল বন্ড থেকে এই ইলেকট্রনটা এখানে আসবে। যখনই ইলেকট্রনটা এখানে আসবে তাহলে কিন্তু আমাদের পাই বন্ডটা আর এখানে থাকতেছে না, তখন কিন্তু পাই বন্ডটা এই যে এখানে উঠে যাবে। ঠিক আছে, আর উপরে যা ছিল তা তো আমাদের থেকেই যাবে। NO2+ আমি লিখলাম এখন। হ্যাঁ, কোনো সমস্যা নাই, এখন লিখতে পারো, যেহেতু ব্যাখ্যাটা তুমি এখন বলে ফেলছো। এটাই হলো মূল বিষয়। যখনই এখানে আসছে তখন দেখো এই কার্বন আর এই কার্বনের হাত কিন্তু ঠিক আছে। আচ্ছা, আমি এই হাতটা ফিল আপ করে রেখে দিলাম এখানে, এই যে এই হাতটা এখানে। এই কার্বন আর এই কার্বনের হাত কিন্তু ঠিক আছে, এই কার্বন এই কার্বনের হাত ঠিক আছে, বাট দেখো নিচে কিন্তু আবার ঘাটতি তৈরি হয়ে গেছে। তাহলে পজিটিভ চার্জটা এখন কোথায় আসবে? এখানে আসবে। এখানে আসবে, হ্যাঁ এখানে আসবে। আমাদের পজিটিভ চার্জ কিন্তু এখানে আসবে। দেখো তাহলে ইলেকট্রনের ডেনসিটি আসলে বাড়তেছে কোন কোন জায়গায়? ইলেকট্রনের ডেনসিটি আমাদের পজিটিভ বাড়ছে কিন্তু আমাদের 2 আর হচ্ছে 4-এ অথবা 6 এবং 4-এ বাড়ছে, কিন্তু ইলেকট্রন ডেনসিটি বাড়ছে কোন জায়গায়? এই যে এই কার্বনে। কিন্তু আগেও কিন্তু ইলেকট্রন ডেনসিটি এই কার্বনেই ছিল, এখনও কিন্তু এই চেঞ্জ হওয়ার পরে কিন্তু ইলেকট্রন ডেনসিটি এখানেই কিন্তু বাড়তেছে। ঠিক আছে, এই ইলেকট্রন ডেনসিটি বাড়ছে কোন জায়গায়? তাহলে 5 নাম্বার জায়গায় একটা জায়গা আমরা পেয়ে গেছি। এরপরে আসো, তাহলে এখানে যেহেতু আমাদের পজিটিভ চার্জ তৈরি হয়েছে, তাহলে এই ডবল বন্ড কী করবে? এই ডবল বন্ড শিফট করবে এই জায়গায়। তার মানে পরের ফিগারটা হবে এরকম। তাহলে NO2+। তাহলে পরের ফিগারটা আমরা এটাকে ইনটেক রাখলাম। তাহলে এই যে ডাবল বন্ডটা এর নিচে নামবে, তাহলে এখানে চলে আসবে, এই পজিটিভ চার্জকে ভ্যানিশ করবে। এখন এই কার্বন আর এই কার্বন ঠিক আছে। দেখো এই চার্জ কিন্তু আগেও ঠিক ছিল, এখানে যে নেগেটিভ চার্জের একটা প্রাধান্যতা ছিল এই পাই বন্ডের জন্য, এখানে কিন্তু আবারও ঠিকই আছে এই একই জায়গাতে। এখানে তো আগেরটা আমরা দেখলাম, এই 5 নাম্বার পজিশন অথবা 3 নাম্বার পজিশন, যেটাই বলো, যেই দিক দিয়ে ঘুরো, এই পজিশন এই পজিশন দেখো ইলেকট্রন ঘনত্ব কিন্তু বেড়েই গেছে, আগের মতোই কিন্তু আছে, ইলেকট্রন ঘনত্ব কিন্তু আগের মতোই আছে। বাট আমাদের চেঞ্জ হয়েছে কোন জায়গায়? আমাদের চেঞ্জ হয়েছে কিন্তু হলো মানে পজিটিভ চার্জের পরিমাণটা বাড়ছে হলো 2 এবং 4-এ অথবা 6 এবং 4-এ। তাহলে এখানে যেহেতু চলে আসছে, তাহলে এই জায়গায় কিন্তু আমাদের একটা পজিটিভ চার্জ এখন তৈরি হবে। এখন এই পজিটিভ চার্জকে ভ্যানিশ করার জন্য কে আসবে? এই যে যেই ডাবল বন্ডটা আছে, এই ডাবল বন্ডটা কিন্তু আমাদের চলে আসবে হলো এখানে। ঠিক আছে, তাহলে এই ডাবল বন্ডটা চলে আসবে আমাদের এখানে। যখনই চলে আসবে তখন তাহলে আমরা এটাকে এইভাবে লিখব। যখনই চলে আসছে তখন কিন্তু এই ইলেকট্রন চলে আসছে, তাহলে ইলেকট্রন যেহেতু চলে আসছে তাহলে প্রোটন দিয়ে এটাকে আসলে ভ্যানিশ হয়ে যাবে। তাহলে এখানে আগের মতোই NO2 হবে। ওকে, তাহলে এখানে দেখো ইলেকট্রনের ঘনত্ব বাড়ছে কোন কোন জায়গায়? মানে বাড়ছে বলতে ইনটেক আছে বা আগের মতোই আছে কোন কোন জায়গায়, বা এটাকে বাড়াও বলতে পারো, যেহেতু ইলেকট্রনের একটা ঘূর্ণন হয়েছে। তাহলে এই যে 5 নাম্বার জায়গায় আর হলো এই 3 নাম্বার জায়গায়, যেহেতু মেটা নির্দেশক আমাদের 3 এবং 5 নাম্বার জায়গাতে আমাদের ইলেকট্রনের ঘনত্বটাকে ঠিক রাখছে অথবা ইলেকট্রনের ঘনত্বটাকে বাড়াইছে বলতে পারো, তাহলে সেই জন্যই আমরা মেটা এর জায়গা নির্ধারণ করেছি হলো 3 এবং 5, এবং এটা